ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা আদালতের 10 দিনের মধ্যে প্রজ্ঞাপন জারির নির্দেশ। রোহিঙ্গা সমস্যা সমাধানে এশীয় নেতাদের এগিয়ে আসার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা। বোয়াও সম্মেলনে ভাষণ। রাজধানী স্টেশনগুলোতে বেড়েছে বাড়ি ফেরা মানুষের ভিড়। রেল যাত্রায় স্বস্তি। ঈদের ছুটির সময় নিরাপত্তায় কঠোর ব্যবস্থা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বিস্তারিত। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে জয়ী ঘোষণা করেছে আদালত। আগামী 10 দিনের মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারির জন্য সরকারকে নির্দেশও দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার প্রথম জেলা জজ এবং নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক নুরুল ইসলামের আদালত এ আদেশ দেন। বাদীর আইনজীবী অ্যাডভোকেট রফিকুল ইসলাম জানান, 2020 সালের 1 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে কারচুপির প্রমাণ পেয়েছে আদালত। এজন্য আদালত পূর্বে নির্বাচনের ফলাফল বাতিল ঘোষণা করেন এবং একই সঙ্গে বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করেন। একই সঙ্গে ভোট চুরি এবং কারচুপির অভিযোগে ফজলে নূর তাপসের মেয়র পদ বাতিল করেছে আদালত। রায় ঘোষণার পর বিএনপি নেতাকর্মীরা আদালত প্রাঙ্গণে জড়ো হন। তারা নানা স্লোগান দিয়ে ইঞ্জিনিয়ার ইশরাককে মেয়র হিসেবে স্বাগত জানান। তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনও। আমি মেয়র হতে পারবো বা আমি মেয়র পদে শপথ গ্রহণ করব কিনা সেটা সম্পূর্ণ দলীয় বিষয়। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে ধানের শীষের মার্কা নিয়ে 2020 সালের 1 ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে অনুষ্ঠিত যে মেয়র পদে নির্বাচন করেছিলাম এবং পরবর্তীতে সারা বাংলাদেশের কাছে, জাতির কাছে দিন দুপুরে আপনারা দেখেছেন ডাকাতি হয়েছে। মিডিয়ার ভাইরা সারাদিন আমার সাথে ছিল এবং নির্বাচন পূর্বের যে প্রচারণার যে কার্যক্রম তার প্রথম থেকেই ডে 1 থেকেই আমরা অভিযোগ দিয়ে আসছিলাম। সেখানে বিভিন্নভাবে আমাদের প্রচারণাকে বাধাগ্রস্ত করা হয়েছে। আমাদের তখনকার বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থীদেরকে বিনা মামলায় গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের প্রচারণার মাইক ভাঙচুর করা হয়েছে, পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। আমাদের শেষ দিকে গিয়ে আমার মিছিলের উপর হামলা পর্যন্ত হয়েছে। জনগণের আস্থা ফেরাতে বাংলাদেশে গুরুত্বপূর্ণ সংস্কার চলছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বলেছেন, নতুন দেশ গড়ার পথে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। চীনে বোয়া সম্মেলনে দেওয়া ভাষণে এশিয়ার উন্নয়নে অর্থনৈতিক, বাণিজ্যিক, খাদ্য, প্রযুক্তি খাত সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জোরদারের প্রস্তাবও দিয়েছেন তিনি। এই অঞ্চলের সমাজ, অর্থনীতি, পরিবেশের জন্য হুমকি হয়ে ওঠা রোহিঙ্গা সমস্যা সমাধানে এশীয় নেতাদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। রিপোর্ট করছেন রুকনুজ্জামান। চীন সফরের দ্বিতীয় দিনে বোয়া ফোরামের এশিয়া সম্মেলনে যোগ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। উদ্বোধনী অধিবেশনে জানান, নতুন বাংলাদেশ গড়তে জনগণের আস্থা ফেরানোর চ্যালেঞ্জ নিয়ে সংস্কার কাজ শুরু হয়েছে। Our youth and citizens demonstrated exceptional resolve and strength to redefine the future of Bangladesh. To restore public trust, we have initiated critical reforms. উন্নয়নের প্রশ্নে এশিয়ার দেশগুলোকে একে অন্যের সাথে যুক্ত হওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। বলেন, ভবিষ্যৎ সমৃদ্ধির জন্য দরকার সুনির্দিষ্ট একটি রোড ম্যাপ। Asia must create a sustainable financial mechanism. Regional NDBs and similar institutions should lead this effort. We need reliable funds that address our challenges and meet our growing demands. Mobilizing intellectual resources and youth power must be at the center of our collective actions. এছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন প্রসঙ্গে প্রধান উপদেষ্টা জানান, তাদের কারণে নেতিবাচক প্রভাব পড়ছে সমাজ, অর্থনীতি ও পরিবেশে। এ সমস্যা সমাধানে এশিয়ার নেতাদের এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। The protracted crisis in Myanmar threatens regional stability. Asian leaders must come together to ensure their safe and dignified repatriation to their home country. এছাড়া গাজার গণহত্যা নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এটা শুধু মুসলিম বা আরবের ইস্যু নয়, এটি বিশ্ব মানবতার বিপর্যয়। The genocide in Gaza continues. এর আগে প্রধান উপদেষ্টার সাথে সাইডলাইন বৈঠকে চীনের এক্সিম ব্যাংকের চেয়ারম্যান চেন হুয়াইইউ জানান, ব্যাংকটি চাইনিজ ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট বাংলাদেশে স্থানান্তরে সাহায্য করবে। বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করে ব্যাংকটি। প্রধান উপদেষ্টার সাথে দেখা করেন চীনের স্টেট কাউন্সিলের উপপ্রধান ডং জিয়াং। এছাড়া বোয়া ফোরামের চেয়ারম্যান, জাতিসংঘের সাবেক মহাসচিব বাং কি মুন এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মহাপরিচালক প্রধান উপদেষ্টার সাথে দেখা করেন। রুকনুজ্জামান, বাংলা ভিশন,
ঢাকা। কোনো ধরনের ভোগান্তি ছাড়াই ঈদে এবার ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ। দু একটি ট্রেনে সামান্য শিডিউল বিপর্যয় ঘটলেও তাতে তেমন কোনো প্রভাব পড়ছে না, নেই বাড়তি চাপও। অনেকটা স্বস্তি নিয়ে বাড়ি ফিরছে নগরবাসী। তবে যাত্রীদের চাপ রয়েছে গাবতলী এবং টেকনিক্যাল থেকে বাস যাত্রীদের। রিপোর্ট করছেন ওবায়দুল্লাহ মামুন। ঈদ যাত্রার চতুর্থ দিন আজ। প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঘরের টানে ঘরমুখো মানুষ। রাজধানীর কমলাপুর ট্রেন স্টেশন থেকে প্রতিদিন দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে ৭০টি ট্রেন। প্ল্যাটফর্মে দাঁড়ানো ট্রেনে পরিবার নিয়ে সবাই উঠতে পারছেন স্বাচ্ছন্দ্যেই। এখন পর্যন্ত নেই কোনো চাপ, নেই ঝক্কি ঝামেলাও। এবারের রেল ব্যবস্থাপনায় সন্তোষ ঘরমুখো মানুষ। অনেক ছুটি পেয়েছি, পরিবারে যাব, বাবা মা আছে, আত্মীয়স্বজন আছে, সবার সাথে দেখা সাক্ষাৎ হবে, কুশল বিনিময় হবে। হ্যাঁ, এবার এই যাত্রাটা অনেক ভালো হবে মনে হচ্ছে। আর আমি এক জায়গায় যাচ্ছি না, আমার শ্বশুরবাড়ি এবং বাবার বাড়ি দুইটাই এক জায়গায়। গত ২-৩ বার ধরে যেমন রেলের পশ্চিমাঞ্চল এবং উত্তরাঞ্চলে যে ২ বারে টিকিট দিচ্ছে, এই একটা সুবিধা হয়েছে। ঈদে বড়দের সাথে ঢাকা ছাড়ছে পরিবারের ছোটরাও, কারো দাদা বাড়ি, কারো আবার নানা বাড়ি। ঈদে আমরা নামাজ পড়ব, তারপরে আমি দাদা বাড়ি যাচ্ছি। ঘুরতে যাচ্ছি, মার সাথে যেতেছি। আমি আমার দাদু বাড়িতে যাইতেছি। আমার দাদু বাড়িতে একটা আমার ছোট ভাই আছে, ওর নাম হচ্ছে এবাদ। আমি সবাইকে নিয়ে ঈদ করব, মজা করব। আমার অনেক ভালো লাগছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রস্তুত কর্তৃপক্ষ। আন্তনগর, মেল, কমিউটার সব মিলিয়ে ৫০,০০০ যাত্রী প্রতিদিন যাচ্ছে। নেই কোনো ধরনের শিডিউল বিপর্যয়। আন্তনগর ট্রেন, মেল এক্সপ্রেস, কমিউটার সকল ট্রেনে মিলিয়ে আমরা প্রতিদিন ৫০,০০০-এর উপরে যাত্রী পরিবহন করতেছি এবং সেইভাবে আপনার যাত্রী পরিবহিত হচ্ছে। এদিকে পরিবারের সঙ্গে ঈদ করতে বাস যোগে ঢাকা ছাড়তে শুরু করেছেন সাধারণ মানুষ। রাজধানীর বাস স্টেশনগুলিতে বেড়েছে বাড়ি ফেরা মানুষের ভিড়। নিজ গন্তব্যে বাস ধরতে আগেভাগেই কাউন্টারে হাজির যাত্রীরা। আগের থেকে তুলনায় এখন বেশ অর্গানাইজ মনে হচ্ছে। টিকিটের ভোগান্তি খুব বেশি না থাকলেও গাড়ি ছাড়ার সময় নিয়ে বিপাকে পড়েছেন অনেক যাত্রী। যারা আগাম টিকিট সংগ্রহ করেননি, বিপাকে পড়েছেন তারা। এদিকে রেল স্টেশন ও বাস টার্মিনালগুলিতে নিরাপত্তা নিশ্চিতে টহলে রয়েছে র্যাব, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী। যাত্রী সেবা ও নিরাপত্তা নিশ্চিতে বসানো হয়েছে সিসি ক্যামেরাও। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। ঈদ যাত্রায় ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদী অংশে যানজটের আশঙ্কায় যাত্রী এবং পরিবহন চালকরা। মহাসড়কের ৬ লেনের নির্মাণ কাজ চলমান থাকার পাশাপাশি ভাঙাচোরা সড়ক এবং 3 হুইলারের অনিয়ন্ত্রিত চলাচল এই আশঙ্কা বাড়িয়েছে। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে প্রস্তুতি রেখেছে জেলা পুলিশ। নরসিংদী প্রতিনিধি লক্ষণ বর্মনের তথ্য ছবি নিয়ে থাকছে ডেস্ক রিপোর্ট। ঈদযাত্রায় দেশের অন্যান্য মহাসড়কের তুলনায় ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদী অংশে ভোগান্তির তুলনামূলক কম হলেও এবারের চিত্র ভিন্ন। সড়কটিতে ছোট বড় খানাখন্দ, ৬ লেনের চলমান নির্মাণ কাজ ও অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচলে রোজার শুরুতেই কিছুটা বেড়েছে যানজট। মহাসড়কের নরসিংদীর ৫৫.৬ কিলোমিটার অংশের মাধবদী, শেখের চর, পাঁচদোনা, সাহেব প্রতাপ, ভোলানগর জেলখানার মোড় সহ বিভিন্ন বাস স্ট্যান্ডে যানজটের ভোগান্তি বেড়েছে। মহাসড়কের উপর অস্থায়ী অবৈধ দোকানপাট, সবজির হাট, যত্রতত্র গাড়ি পার্কিং, অবৈধ 3 হুইলার চলাচল ভোগান্তির কারণ বলছেন পরিবহন চালকরা। মাধবদীতে একটু ছুটছে, এখন পাঁচদোনা আছে, ইটাখোলা আছে, বেলানগরও আছে। এই জায়গাটি ক্লিয়ার থাকলেই আমরা মোটামুটি চালাইতে পারবো। 3 হুইলার তো হাইওয়ে রোডে চলা, এটা হাইকোর্ট থেকে নিষিদ্ধ। তো এটা আমরা চাই যে ওদের রোডে ওরা চলুক, আমাদের গাড়িগুলো যেগুলো বড় গাড়িগুলো আছে এসব হাইওয়ে রোডে না উঠাই, ওইসব গাড়ি আমি ভালো মনে করি। সিএনজির জন্য মনে করেন বড় গাড়ি আমরা টানে আছি, ঠিক আছে, হঠাৎ করে বামেতে ডাইনে ঢুকায় দেয়, ঠিক আছে, তাইলে আমাদের অনেক ঝামেলা হয়ে যায়। যানজটের ভিতরে আমাদের পুলিশের সহায়তা দরকার। পুলিশেরা মনে করেন যে যদি ছোট গাড়ির টাইটেল দেয় তাহলে আমাদের বড় গাড়ি চালায় আমাদের অনেক সুবিধা হবে আর কি। অটো রিক্সা সিএনজি ঝামেলাটা করে বেশি, হ্যাঁ ঝামেলাটা করে, হ্যাঁ এই যে উঠে তারা করে বলতে হয় ঝামেলা করে। ঢাকা সিলেট মহাসড়কে যানজট নিরসন সহ ডাকাতি ও ছিনতাই রোধে নানা পদক্ষেপ নিয়েছে জেলা পুলিশ। মহাসড়কে 3 হুইলার যান চলাচল বন্ধের জন্য মাইকিং সহ ট্রাফিক ব্যবস্থায় আনা হয়েছে পরিবর্তন। আমরা এই ঈদকে নির্বিঘ্ন এবং আনন্দময় করতে পারবো এবং সাধারণ যাত্রী নির্বিঘ্নে তার যাত্রাস্থলে পৌঁছাতে পারে, সেজন্য আমরা সচেষ্ট রয়েছি এবং দিন রাত 24 ঘন্টা আমরা কাজ করে যাচ্ছি।
শুধু তাই না, রোডে যাতে কোনো ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি এগুলো না হয় সেক্ষেত্রেও কিন্তু আমরা রাউন্ড দ্য ক্লক আমরা টহলের ব্যবস্থা করেছি। ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদী অংশের 5টি গুরুত্বপূর্ণ বাস স্ট্যান্ড ও বাজারে যানজট নিরসনে সচেষ্ট পুলিশ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ঈদের ছুটিকে ঘিরে অনাকাঙ্ক্ষিত যে কোনো ঘটনা এড়াতে কঠোর অবস্থানে থাকবে আইন শৃঙ্খলা বাহিনী, জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব মন্তব্য করেন। পুলিশ বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনী ছুটিতে নেই, তারা অ্যালার্ট থাকবে সমস্ত কাজের জন্য। এবং যারা দেশে একটা বিপুল সংখ্যক মানুষ ঢাকার থেকে দেশের বাইরে চলে যাবেন, তাদের যাত্রাটা ফ্যাসিলিটেট করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি। এবং সেখানে স্থানীয় যে বাস মালিক সমিতি, পরিবহন সমিতি, তাদের সাথে সহযোগিতা নিয়ে আমরা যে এই সমস্ত টার্মিনালগুলো দিয়ে যাবেন তারা, সেগুলোরও নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছি। এবং ইনশাল্লাহ আমরা আশা করি যে আনটুয়ার্ড কিছু হবে না। এবং আইন শৃঙ্খলা বাহিনী অনেক সতর্কতার মধ্যে থাকবেন এই সময়টা। ঈদ যাত্রায় মহাসড়কগুলোতে যানবাহনের চাপ থাকলেও তেমন নেই যানজট। স্বস্তিতে বাড়ি ফিরছে সাধারণ মানুষ। নিরাপত্তা এবং যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছে প্রশাসন। সকালে গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায় পরিদর্শন শেষে জিএমপি কমিশনার জানান, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে ড্রোন পর্যবেক্ষণ, মোটরসাইকেল পেট্রোলিং, কুইক রেসপন্স টিম সহ গোয়েন্দা নজরদারির মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে। একই সঙ্গে পুলিশের পাশাপাশি একযোগে কাজ করবে বিভিন্ন সংস্থা। এই সময় যাত্রীদের ঝুঁকে পড়ে এবং অনিরাপদ ভ্রমণ থেকে বিরত থাকার অনুরোধ জানান তিনি। অন্যদিকে যানবাহনের চাপ বেড়েছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে। গত 24 ঘন্টায় যমুনা সেতু দিয়ে পারাপার হয়েছে 33,766টি যানবাহন। এতে টোল আদায় হয়েছে 2,78,99,900 টাকা। যমুনা সেতু নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল এই তথ্য নিশ্চিত করেন। এদিকে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজা এলাকায় 7টি বুথে আদায় করা হচ্ছে যানবাহনের টোল। মোটরসাইকেলের জন্য রয়েছে আলাদা টোলের ব্যবস্থা। পদ্মা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাইদ জানান, গত 24 ঘন্টায় সেতুতে টোল আদায় হয়েছে 3,23,87,200 টাকা। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্থানীয়রা জানান, বুধবার ইফতারের পর বাসা থেকে বের হন কৃষক দল নেতা নাসির উদ্দিন। রাতে উপজেলার শুকলাল হাট এলাকার ছড়ারকুলে তার ডেইরি ফার্মের সামনে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে। তবে কে বা কারা, কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। নাটোরের লালপুরে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে নিহত হয়েছে বাবা এবং 2 বছরের মেয়ে, আহত হয়েছে 2 জন। নাটোর পাবনা মহাসড়কের ঘোদড়ায় সকাল 10:30টায় দুর্ঘটনা হয়। পুলিশ জানায়, ঈদের ছুটিতে স্ত্রী আয়েশা এবং শিশুকন্যা মারিয়াকে নিয়ে প্রাইভেট কারে যশোর থেকে বগুড়ার শাহজাহানপুর গ্রামের বাড়িতে যাচ্ছিলেন শাহরিয়ার হোসেন শাকিল। পথে নাটোরের লালপুরে নাটোর পাবনা মহাসড়কের গোধরা এলাকায় পৌঁছলে প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে 4 জনকে উদ্ধার করে বনপাড়া পাটোয়ারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে বাবা শাহরিয়ার, মেয়ে সুমাইয়া খাতুন মারা গেছেন বলে জানায় ডাক্তার। এ সময় গুরুতর আহত আয়েশা এবং প্রাইভেট কার চালক রিপনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গোপালগঞ্জের মহাতীর্থ শ্রীধাম ওড়াকান্দিতে উদযাপিত হচ্ছে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের শুভ আবির্ভাব উৎসব, বারুণী স্নান এবং ধর্মীয় মতুয়া মেলা 2025। লাখ লাখ পুণ্যার্থী ঢল নেমেছে এতে। সুষ্ঠুভাবে এই উৎসব উদযাপনে নিরাপত্তা সহ সার্বিক পরিবেশ তৈরি করে দিয়েছে সরকার। কৃতজ্ঞতা জানান আয়োজকরা। গোপালগঞ্জ প্রতিনিধি মনোজ শাহর তথ্য ছবি নিয়ে থাকছে ডেস্ক রিপোর্ট। জয়ডঙ্কা আর বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে ও লাল নিশান উড়িয়ে নানা ধ্বনিতে চারিদিকে প্রকম্পিত করে পাপ মুক্তি আর পুণ্যলাভের আশায় ছুটছেন ভক্তরা। মতুয়াদের তীর্থভূমি গোপালগঞ্জের কাশিয়ানীর ওড়াকান্দির শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের 214তম জন্মজয়ন্তী উপলক্ষে ঠাকুরের বাড়িতে 2 দিনের স্নানোৎসব ও বারুণী মেলায় মাতোয়ারা সবাই। উৎসবকে কেন্দ্র করে দেশ বিদেশের লাখো ভক্তের সমাগমে মুখরিত গোটা এলাকা। আমি এখানে আসতে আমার মনের ইচ্ছা পূরণ করার জন্য। আমি আগেও এখানে আসছি,
আমার যে ইচ্ছা ছিল সেই ইচ্ছাগুলো পূরণ হয়েছে ঠাকুরের আশীর্বাদে। সহজ কথায় এই জায়গা যে যা কামনা করে আসে, যে কামনা সাগর আছে, এখানে স্নান করে পুণ্য স্নান করে এখানে যে যা চায় সে তাই পায়। গত 2 বছর ধরে এখানে আসতেছি, এখানে একটা পুণ্যতিথি আবির্ভাব হরিচাঁদ ঠাকুরের, সেই উপলক্ষে আমরা স্নান করে এখানে এসে। উৎসবকে শান্তিপূর্ণ করতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সেনাবাহিনী ও সাদা পোশাকের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। রয়েছে প্রায় 3000 স্বেচ্ছাসেবকও। মানুষ অনেকে মনের বাসনা পূর্ণ হয়, অনেকে কামনা করে, তার অনেকেরই আশা আকাঙ্ক্ষা নিয়ে এই জায়গা আসে। তো সবাই তো সেভাবে না, অনেকের মনে অনেক আশা থাকে, তো সেটা পূরণ করে ভগবান। যার যার মনের যে একটা তৃপ্তি, যে মনের যে একটা দর্শন, সেটা করতে আসে। ঠাকুর বলে গিয়েছিলেন যে এখানে যদি চৈত্র মাসের মধুকৃষ্ণের 13দশীতে পুণ্য স্নান হয়, তখন আমি শান্তি মাতাকে বামে লয়ে আমি ভক্তের মাঝে বিরাজ করবো। সেই বিশ্বাসের থেকে আমরা সবাই মিলে এখানে এসেছি পুণ্য স্নান করবার জন্য এই মহা বারুণী তিথিতে। দেশ বিদেশের লাখো মানুষের পথ গিয়ে মিশেছে সমাজের দলিত নিপীড়িত মানুষের মুক্তির দূত শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের বাড়ি তীর্থভূমি ওড়াকান্দিতে। এবছর উৎসবে সরকারের পক্ষ থেকে নেয়া সকল ধরনের ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেছেন হরিচাঁদ ঠাকুরের উত্তরসূরি। সরকারের সকল প্রশাসনিক ইউনিট ভীষণভাবে আমাদেরকে সহযোগিতা করেছে, নিশ্চিন্ত নিরাপত্তার ব্যবস্থা করেছে এবং তার পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা দিন রাত্রি প্রায় সব সময় তারা টহলের ব্যবস্থা করে এবারের উৎসবটিকে সত্যিকারের উৎসব মুখর পরিবেশের মাধ্যমে আমরা এবার উদযাপন করতে পেরেছি। 214 বছর আগে মধুকৃষ্ণ ত্রয়োদশ তিথিতে কলির অবতার শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব ঘটে। ছোটবেলা থেকেই হরিচাঁদের অলৌকিকত্ব ও লীলার জন্য তিনি বিখ্যাত হয়ে ওঠেন। দিকে দিকে ছড়িয়ে পড়ে তার নাম। তার ভক্ত ও অনুসারীদের বলা হয় মতুয়া। তারা বিশ্বাস করেন পবিত্র এ তিথিতে ঠাকুরবাড়ির কামনাসাগর ও শান্তিসাগর নামের পুকুরে স্নান করলে সকল মানুষের মনোবাসনা পূর্ণ হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। চট্টগ্রামের কর্ণফুলী এলাকা থেকে বন্য হাতি অপসারণের দাবিতে আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে কর্ণফুলী এবং আনোয়ারা উপজেলার বাসিন্দারা। বৃহস্পতিবার ভোর 6টা থেকে কর্ণফুলী উপজেলার কেপিজেড দৌলতপুর স্কুল এলাকায় পিএবি সড়ক বন্ধ করে বিক্ষোভ শুরু করেন তারা। এতে চরম ভোগান্তিতে পড়েন দক্ষিণ চট্টগ্রামে যাতায়াতকারী যাত্রীরা। সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজটের। বিক্ষোভকারীদের অভিযোগ, খাবার সংকট, হাতির বিচরণস্থল ধ্বংস করে শিল্প কারখানা গড়ে তোলায় লোকালয়ে চলে আসছে হাতি। এর ফলে আতঙ্কের দিন কাটছে এই এলাকার লোকজনের। এর আগে গত শুক্রবার কর্ণফুলী উপজেলায় হাতির আক্রমণে 3 মাস বয়সী এক শিশুর মৃত্যু হলে ওই দিন ভোরেও সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ জনতা। সেই সময় প্রশাসন 4 দিনের মধ্যে বন বিভাগের মাধ্যমে এসব বন্য হাতি অন্যত্র সরিয়ে নেওয়ার আশ্বাস দিলেও কোনো পদক্ষেপ হাতে নেয়নি। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন থাকছে একটি ডেস্ক রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে গাইবান্ধার সাদুল্লাপুরে। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মোস্তাক আহমেদ শাকিলের উদ্যোগে এসব সামগ্রী বিতরণ করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সুবিধা বঞ্চিত ও প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে গাজীপুরের শ্রীপুরে। উপজেলা অডিটোরিয়ামে এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নেতাকর্মীরা। জুলাই গণ অভ্যুত্থানে আহত যোদ্ধাদের সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়েছে রাঙ্গামাটিতে। সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ। গণ অভ্যুত্থানে আহত 35 জনকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে বগুড়ায়। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। 3 শতাধিক আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে ঝিনাইদহে। সকালে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয়ে মহাপরিচালকের পক্ষ থেকে এসব উপহার বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন জেলা কমান্ড্যান্ট মিজানুর রহমান সহ অন্যরা। ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ ও অসহায়দের মাঝে ভিজিএফের চাউল বিতরণ করা হয়েছে মানিকগঞ্জে। সকালে গোরপাড়া ইউনিয়ন পরিষদে এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। চট্টগ্রামের প্রাণী সম্পদ অধিদপ্তরের উদ্যোগে রমজান উপলক্ষে ন্যায্য মূল্যে মাংস, দুধ, ডিম, মুরগি বিক্রির কার্যক্রম চলমান রয়েছে। এই কার্যক্রমে ব্যবহার করা হচ্ছে পরিবেশ সম্মত ব্যাগ। প্রতিদিন 5 শতাধিক সাধারণ মানুষ ভোগ করছেন এই সুবিধা।
ময়মনসিংহের বিভিন্ন মার্কেটে অভিযান চালিয়ে 6টি প্রতিষ্ঠানকে 1,20,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুপুরে এই অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল সালাম। পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে অসচ্ছল পরিবারের মাঝে ঈদের বাজার ও ইফতার বিতরণ করা হয়েছে গাজীপুরের টঙ্গীতে। SSC 95 এবং HSC 97 ফাউন্ডেশনের উদ্যোগে এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সভাপতি আমিনুল ইসলাম সুজন, প্রতিষ্ঠাতা সদস্য সাখাওয়াত সোহেল, পারভেজ বাবু, আনিসুল মোস্তাক, খালেদ আহমেদ, শিমুল এবং আজীবন সদস্য কামরুজ্জামান জয় ও শামীম আহমেদ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যে 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavisionnews, সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।